অনেক অনেক দিন আগের কথা। একটি সুন্দর ঘন জঙ্গল ছিল। জঙ্গলটি প্রচুর ঘন ছিল। জঙ্গলটি এতই ঘন ছিল যে দিনের বেলাতেও সূর্যের আলো এই জঙ্গলে পৌঁছাতো না। মানুষ ভয়ে কখনোই এই জঙ্গলের দিকে আসতো না। হাজারো রকমের গাছপালায় ঘেরা ছিল এই জঙ্গলটি। এই হাজারো গাছপালার জন্য সূর্যের আলো কখনোই মাটিতে পৌঁছাতে পারত না। এই হাজারো গাছপালা ছাড়াও এই জঙ্গলে ছিল অসংখ্য পশু পাখি এবং কীটপতঙ্গ। এছাড়াও এই সুন্দর জঙ্গলের পাশ দিয়ে বয়ে গেছে একটি সুন্দর নদী, যে কারণে জঙ্গলটি দেখতে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর হয়ে উঠেছিল। তো সব মিলিয়ে জঙ্গলটি বেশ ভালোভাবেই চলছিল। এছাড়াও এই জঙ্গলে ছিল দুইটি শেয়াল, রঙ্গা এবং বঙ্গা নামের। শেয়াল দুইটির মধ্যে ছিল বেশ ভালো বন্ধুত্ব। আরে ভাই রঙ্গা, জানিস কাল না আমি একটা বড় মুরগিকে প্রায় ধরেই ফেলেছিলাম। ওই মুরগিটাকে যদি ধরতে পারতাম তাহলে একেবারে 3-4 দিনের খাবার নিয়ে আমাদের কোনো চিন্তাই করা লাগতো না। 3-4 দিনের খাবার ওই একটা মুরগি দিয়েই আমাদের হয়ে যেত। কিন্তু একটুর জন্য মুরগিটা হাত ফসকে বেরিয়ে গেল। হাত ফসকে বের হবে না? তুই তো বেটা আজীবনই শিকার করতে কাঁচাই রয়ে গেলি। তোকে কত করে বলি প্রয়োজনে আমাকে ডাক দিয়ে নিয়ে যাস কোথাও শিকার করার জন্য, কিন্তু না, নিজে উস্তাদি করে এক এক জায়গায় যাস আর শিকারটা ধরতে না পেরে পরে এসে আমাকে গল্প শোনাস। তোকে কতভাবে বোঝালাম শিকারগুলো নিলিপিলি ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করতে হয়, কিন্তু তোর তো না, ওই এক তাড়াহুড়ো, ওই তাড়াহুড়োর জন্যই তুই কখনো শিকার ধরতে পারিস না। আরে ভাই এভাবে বলিস না। একে তুই মুরগিটা না ধরতে পারায় আমি খুবই চিন্তায় আছি, খুবই আফসোস হচ্ছে। মুরগিটা যদি ধরতে পারতাম তাহলে 3-4 দিনের খাবার নিয়ে আর কোনো চিন্তাই করা লাগতো না আমার। কিন্তু দুঃখজনক মুরগিটা এমনভাবে হাত ফসকে বেরিয়ে গেল, আর একটু হলে জানিস ধরেই ফেলতাম। কোনো রকমের জন্য মুরগিটা একেবারে পায়ের তলা দিয়ে টুক করে বেরিয়ে গেল, ধরতেই পারলাম না। কাল ধরতে পারিসনি তো কি হয়েছে, আজ জানা, আজ গিয়ে আবার সেখানে টুক করে বসে থাক। দেখবি ওই মুরগিটা হয়তো আবার আসবে ওখানে, তখনই মুরগিটাকে ধরে নিবি। আরে না, মুরগিটা খুব ভয় পেয়ে গিয়েছে, মুরগিটা আর ওখানে আসবে না। 3-4 দিন না গেলে মুরগিটার ভয়টা আর কাটবে না। মুরগিটা আর ওখানে কখনোই আসবে না 3-4 দিনের নিচে। তাহলে ভাই মুরগিটা 3-4 দিন পর আবার ধরতে গেলে তুই আমাকে নিয়ে যাস। তুই যদি মুরগিটাকে ধরতে না পারিস তাহলে আমি ধরে দেব। দেখবি কিভাবে মুরগি ধরতে হয়, দেখিয়ে দেব তোকে আমি তখন। তাদের মাঝে এরকম দেখে দুইজনকে ভালো বন্ধু মনে হলেও তারা আসলে কিন্তু দুইজন এরকম ভালো বন্ধু ছিল না। রঙ্গা শেয়াল বঙ্গা শেয়ালকে সর্বদাই হিংসা করে চলত। সে কখনোই বঙ্গা শেয়ালকে ভালো নজরে দেখেনি, সবসময় তার ক্ষতি করার চেষ্টা করত। আর বঙ্গা শেয়াল কোনো ভালো কাজ করলেও তাতে কখনোই রঙ্গা শেয়ালটি খুশি হয়নি। সে সবসময়ই তাকে কটু নজরে দেখত। আরে ভাই তুই এখানে থাক, আমার একটু কাজ আছে। আমি একটু পাশের জঙ্গলের দিকে যাব, বুঝেছিস? তুই এখানেই থাক, আমি একটু ঘুরে আসি জঙ্গলটা থেকে, একটু কাজ আছে। আচ্ছা আচ্ছা, যা ভাই যা, কাজটা সেরে একটু তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আসবো, তুই এখানেই থাকিস কিন্তু। তারপর রঙ্গা শেয়ালটি সেখান থেকে বেরিয়ে যায়। সেখান থেকে বেরিয়ে সে হাঁটতে শুরু করে জঙ্গলের রাস্তা দিয়ে। রঙ্গা শেয়ালটি হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের মধ্য দিয়ে জঙ্গলের শেষ প্রান্তে একটা ছোট্ট ঘরের নিচে এসে দাঁড়ায়।
তারপর শেয়ালটি সেই ঘরের মধ্যে ঢুকে পড়ে। সেই ঘরের মধ্যে ঢুকে সে সেখানে একটি তান্ত্রিককে দেখতে পায়। তান্ত্রিকের ঘরটি কি ভয়ঙ্কর দেখতে, সারিবদ্ধভাবে কঙ্কাল ঝোলানো আছে ঘরটিতে। তান্ত্রিকের সামনে একটি আগুনের কুণ্ডু, তান্ত্রিক সেখানে মন্ত্র পড়ছে। শেয়ালটি তখন তান্ত্রিককে ডাক দেয়। নমস্কার তান্ত্রিক মহারাজ, আপনার কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজে এসেছিলাম। কি কাজে এসেছো বৎস? বলো বলো, শুনি কি কাজে তুমি এসেছো। কি তোমার খুবই গুরুত্বপূর্ণ কাজ? তাড়াতাড়ি বলো, আমার পূজার সময় হয়ে যাচ্ছে। আসলে তান্ত্রিক মহারাজ, আমি আপনার খুবই নাম ডাক শুনেছি, তাই আসলে আপনার কাছে আসা, বড় আশা নিয়ে এসেছি আপনার কাছে। আমার একটি বন্ধু আছে, তার নাম বঙ্গা। বঙ্গা শেয়ালটি বেটা খুবই বজ্জাত, নিজে তো কখনোই শিকার করতে পারে না। আমি শিকার করলে আমার শিকারগুলোতে ভাগ বসায়। বেটা প্রচণ্ড খারাপ, আমি ওকে কখনোই সহ্য করতে পারি না। তাই আমি চাইছি আপনি কোনো একটা কিছু করে ওকে আমার কাছ থেকে সরিয়ে দিন। তান্ত্রিকটি তখন বুঝতে পারে এই শেয়ালটি আসলে কোনোভাবেই ভালো নয়। শেয়ালটির মতলব খুবই খারাপ। শেয়ালটিও খুব লোভী। সে অন্য কাউকেই ভালোভাবে সহ্য করতে পারে না, সকলকেই নিজের শত্রুর মতো দেখে। তাই সে বলে তখন, আচ্ছা আচ্ছা, আমি তোমার বিষয়টা বুঝতে পারছি। আমি তোমার বিষয়টার একটি সমাধান করে দিচ্ছি, দাঁড়াও। এই বলে তান্ত্রিক ওই শেয়ালটিকে একটি মিঠাই দেয় আর বলে, এই নাও, এই মিঠাইটি নিয়ে তুমি তোমার ওই বঙ্গা শেয়ালটিকে খাইয়ে দিও। তারপরই তুমি তোমার আশানুরূপ ফল পেয়ে যাবে। তান্ত্রিকের কথায় রঙ্গা শেয়ালটি খুশি হয়ে মিঠাইটি নিয়ে আবার জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। সে তার নিজের জঙ্গলে এসে বঙ্গা শেয়ালকে ওই মিঠাইটি দেয় খাবার জন্য। বঙ্গা শেয়াল বন্ধুর হাত থেকে মিঠাই পেয়ে সে তো খুবই খুশি হয় এবং মজা করে খেয়ে নেয় মিঠাইটি। তারপর শেয়াল দুইজন যে যার বাড়িতে চলে আসে। এদিকে গভীর রাতে বঙ্গা শেয়াল তার বাড়িতেই ছিল। তার তখন হঠাৎ কেমন জানি একটু খারাপ লাগতে শুরু করে, তার মাথাটার মধ্যে ঘুরতে থাকে। ঠিক তখনই বঙ্গা শেয়াল একটি ভূতে পরিণত হয়ে যায়। তার শরীরটা ঠিকই শেয়ালের মতোই থাকে, কিন্তু তার মাথার জায়গায় একটি কঙ্কালের মাথা চলে আসে। সে একটি প্রেতাত্মায় পরিণত হয়ে যায়। তখন ওই প্রেতাত্মাটি সোজা চলে রঙ্গা শেয়ালের বাড়ির দিকে। রঙ্গা শেয়ালের বাড়িতে এসে রঙ্গা শেয়ালের সামনে এসে বলে, রঙ্গা শেয়াল, তুই বঙ্গা শেয়ালকে মারার জন্য তান্ত্রিকের কাছ থেকে মিঠাই এনেছিস না? তুই বঙ্গা শেয়ালকে সহ্য করতে পারিস না। তুই একটি সহজ সরল শেয়াল, তারপরে তুই ওকে পছন্দ করিস না, না? আজ তো তোকে এর একটা শাস্তি দিয়েই ছাড়বো। এদিকে রঙ্গা শেয়াল এরকম একটি প্রেতাত্মাকে দেখে খুবই ভয় পেয়ে যায়। সে ভয়ে ভয়ে বলে, কে কে তুমি? তুমি কেন আমাকে মারবে? আর তুমি এই সব ঘটনা কিভাবে জানো? আমি একটি ভূত। আমি এখন আছি বঙ্গা শেয়ালের শরীরে। আমি তো এখন তোকে মারবো। এই বলে ওই ভূতটি শেয়ালের গলাটি চিপে ধরে, গলা চেপে তাকে মেরে ফেলে। তারপর
ওই ভূতটি সোজা সেই তান্ত্রিকের কাছে চলে যায়। তান্ত্রিকের কাছে গিয়ে ভূতটি বঙ্গা শেয়ালের শরীর থেকে বেরিয়ে আসে। তখন বঙ্গা শেয়ালটি সেখানে মাটিতে লুটিয়ে পড়ে থাকে। তারপর তান্ত্রিক তাকে মন্ত্র পড়ে তার জ্ঞান ফিরিয়ে আনে। তারপর বঙ্গা শেয়াল কিছুই বুঝতে পারে না এখানে কি হচ্ছে। তখন তান্ত্রিক তাকে সমস্ত ঘটনা বুঝিয়ে বলে যে রঙ্গা শেয়াল মানে তার বন্ধু রঙ্গা শেয়াল বঙ্গা শেয়ালকে কিভাবে মারতে চেয়েছিল, সে তাকে কখনোই সহ্য করতে পারে না। উপর উপর ভালো বন্ধু দেখালেও সে ছিল খুবই খারাপ এবং লোভী একটি শেয়াল। তান্ত্রিকের সমস্ত ঘটনা তখন বঙ্গা শেয়ালটি বুঝতে পারে। তারপর বঙ্গা শেয়ালটি সেখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে আবার চলে আসে।